যে সেভেন সিস্টারকে বাণিজ্যিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে হেল্প করার জন্য আমরা বঙ্গোপসাগর কে ব্যবহার করতে পারি, আর বাংলাদেশে হচ্ছে একমাত্র রাউট। এই কথাটা বলার সাথে সাথে পুরা ইন্ডিয়ায় তুফান বয়ে গেল যে ডক্টর ইউনূসকে আমাদের সেভেন সিস্টার নিয়ে কথা বলা। আচ্ছা, আপনি এই যে দীনেশ ত্রিবেদী এত বড় একটা কথা বললো, আমাদের দেশের সার্বভৌমত্বকে আন্ডারমাইন করে কথা বললো, আপনি জানেন ভারতীয় পত্রপত্রিকায় কি বলছে? বহুদিন পরে দীনেশ ত্রিবেদী একটা মধ্যম মেসেজ বাংলাদেশিদেরকে দিতে সমর্থন হয়েছে। এবং আপনাকে একটা ভিডিও শোনাই, আমাদের বাংলাদেশি এক খানকির ছেলে, বাংলাদেশি একটা খানকির ছেলে বর্ডারে দাঁড়িয়ে দীনেশ ত্রিবেদীকে কি বলছে, আপনি একটু শুনেন। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করুন। আমাদের দুজনে মিলে শক্তি, আমাদেরকে লালন পালন করবেন। আমরা ছোট রাষ্ট্র, আপনারা বৃহৎ রাষ্ট্র। মানে ভাই, আপনি এ ধরনের সাংবাদিকতা, এ হচ্ছে কালবেলার সাংবাদিক। কালবেলার এডিটরকে জানেন তো? শর্মা, সন্তোষ শর্মা, সন্তোষ শর্মার বসকে এটা জানেন তো? নুরুদ্দিন অপু, নুরুদ্দিন অপুকে, বিএনপির এমপি মাদারীপুরের এই নুরুদ্দিন অপুকে তারেক রহমানের লন্ডন থেকে বাংলাদেশে আনছে। দেন ভাই, আমরা কোথায় আছি আপনি যদি আমার একটু বুঝায় বলেন, কর্নেল হাসিম ভাই। আমাদের সমস্যা তো সাংবাদিক, এরা কি করতেছে? ছোট রাষ্ট্র মানে কে বলছে আমরা ছোট রাষ্ট্র? আমরা ছোট রাষ্ট্র না, আমরা কখনো বলি না। আমরা 20 কোটি লোকের দেশ, বহু দেশের চেয়ে আমরা অনেক উপরে। এই লোকগুলি আমাদের দেশের কুলাঙ্গার, সুশীল, এরাই আমাদের 12টা বাজাচ্ছে। এদেরকে আইনের আওতায় আনা উচিত। আমি বুঝে উঠতে পারি না, এই ভদ্রলোক উদ্দেশ্যপ্রণীত ভাবে বাই রোডে আইছে। আমরা মাইন্ড সেট আপ চেঞ্জ করে সে বিমানে আসবে। বাই রোডে আসা মানে হলো গিয়া ওই জনসভা করতে করতে যায় না, সে এই কাজটা শুরু করছে ওখান থেকে। আর আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে রিসিভ করার জন্য সীমান্তে যায়। কত বড় মানে মানে কি বলবো ভাই। একটা কথা, প্রথম কথা হাসিন ভাই, প্রথম কথা, উনি অ্যাম্বাসেডর হলেও আমাদের প্রোটোকল অফিসারের যাওয়ার দরকার নাই, কিন্তু উনি এখনো অ্যাম্বাসেডর না, তাইলে প্রোটোকল অফিসার কেন করে ভাই? সেটা তো কথা। ভাই আপনি বলছেন না, আপনি বলছেন না, আপনি বলছেন না যে উনি ওই পথসভা করতে করতে ঢাকায় আসবে। এর কারণ হচ্ছে গাইবান্ধার পলাশবাড়িতে ওই মূর্তি, রাম মূর্তি, বাংলাদেশে তারা রাম মূর্তির একটা স্লোগান তুলবে। এই জন্য আপনি দেখেন না, ইন্ডিয়ান মিডিয়ায় বলে রাম মূর্তি যদি নিষিদ্ধ করা হয় বাংলাদেশে, ভারতের জনগণ ঝাঁপিয়ে পড়বে। যে কুত্তার বাচ্চাদের পাশাল একটি নাই, তারা আমাদের উপরে ঝাঁপায় পড়বে, কিরপোলারা বলে। তাহলে আপনি কি বলবেন? ভাই আমার একটু বলেন, রাম নামে কেউ ছিল? আমি তো ইতিহাস খুঁজে পাইতেছি না। তুলসীদাসের একটা, তুলসীদাস এই চরিত্রটা তৈরি করে গেছে ভাই। রাম, রাম বলতে পৃথিবীতে কিছু নাই রে ভাই। রাম ইজ এ মিথিক্যাল ক্যারেক্টার, ইউ আর রাইট। এই জিনিস নিয়ে লাফালাফি করার কোন কায়দা নাই। সে ইচ্ছা মতো মন করা কাহিনী বানাবে, আমার তো এটা মানতে হবে বা প্রশ্রয় দিতে হবে, অসম্ভব। আমরা তখন আলোচনা করতে পারি। এখন আপনাদেরকে একটা কথা বলি, কর্নেল হাসিন, মিস্টার মাসুদ এবং নীরা, তাদেরকে আমি একটা কথা বললে আপনারা কিন্তু চমকায়া যাবেন। আপনারা হয়তো জানেন ও বিষয়টা। আপনি কি জানেন তুলসীদাস এই রাম কাব্য কোথায় বৈশা তৈরি করছে, লিখছে? আপনারা কি জানেন নাকি? কোথায় বৈশা এই রাম কাব্য লিখছে আপনারা কি জানেন? আমি শেয়ার করি। উনি তুলসীদাস কোন জায়গা পায় নাই, আলো পায় না এই কাব্য রচনার জন্য। তাকে কোন এক মসজিদের ইমাম মসজিদে জায়গা দিছে এই রাম কাব্য লেখার জন্য। তুলসীদাস একটা মসজিদে বৈশা এই রামায়ণ লিখছে, এবং ওই রামায়ণের বড় চরিত্র হলো রাম, যার বাস্তবে কোন অস্তিত্ব নাই। এবার বলেন আপনি রাম নিয়ে আপনি কথা বলেন, কর্নেল হাসিন। না, আমি সেটাই বলি, একটা বিভ্রান্তিকর জিনিস নিয়ে আমরা ফাইলামি করতেছি। সকল মসজিদের নিচে তাদের এই মূর্তি আছে। বাবা, তোমার ইতিহাস শুরু হয়েছে কবে থেকে? কোনো তো প্রমাণ নাই, দালালি প্রমাণ নাই। সনাতন ধর্ম, এর মধ্যে ওদের বইয়ের মধ্যে কোথাও পূজা সিস্টেম নাই।
মূর্তি বানানোর সিস্টেম নাই, নিজেরা মন গড়া করে অশান্তি সৃষ্টি করতেছে। এখন মনে করেন একটা বিশাল রাম মন্দির বানাচ্ছে, ওই যে ছেলেটা করছে হিন্দু ছেলেটা, সে র্যাব তাকে ধরছে, অনেক তথ্য বাইরেছে, সে গণভবন পর্যন্ত অ্যাক্সেস ছিল, ইলেকট্রিক সে হলো এসি ঠিক করতে, রিপেয়ার করতো, মানে দুঃখজনক। মানে আমাদের গোয়েন্দারা কি করছে, তারপরে বলবো যে র্যাব ভালো কাজ করছে, ধরে তাকে কিছুটা সাইজ করছে। এখন তাকে আইনে আওতায় আনা উচিত। কোত্থেকে টাকা পাইলো, এই টাকা সরকারি অনুদানে দিছে কিনা, হিসাব নিকাশকে বেরিয়ে যাবে সবকিছু। এখানে আবার ওই আপনি যেটা বলে রাজশাহীর যে সহকারী রাষ্ট্রদূত উদ্বোধন করে, মানে আমি আসলে লজ্জায় পড়ে যাই। আমাদের গোয়েন্দারা কোথায় ছিল, আমাদের জেলা প্রশাসক কোথায় ছিল, এতদিন দেখে নাই কেন? তারপরে এখন বন্ধ করছে, আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট একটা পর্যায়ে আইছে। তবে আমি মনে করি ত্রিবেণী এখনো আকাশে, মানে ওই বিএনপি কিছু লোক আছে না, বিপ্লবটাকে দেখে নাই, পিছনে দেখছে, ওই তালে আছে। উনি ভুলে গেছেন হাসিনা যে শক্তি ছিল, সকল শক্তি ফেল করছে। উনি আবল তাবল বললে উনি থাকতে পারবেন না, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। সেইভাবে ট্রিটমেন্ট করবো। আচ্ছা, হাসিন ভাই এবং মাসুদ ভাই এবং নীরা, আপনারা কি তিনজনে অবাক হবেন গাইবান্ধার পলাশবাড়িতে মূর্তি বানানোর টাকা যদি আওয়ামী লীগ দিয়া থাকে, হাসিনা দিয়া থাকে, হাসিনার ব্যবসায়ীরা দিয়া থাকে? কারণ এই মুহূর্তে ভারতের সাথে বর্তমান গভর্নমেন্টের একটা ট্যাকটিক্যাল ওয়ার, একটা যুদ্ধ তৈরি করার জন্য রাম মূর্তি যথেষ্ট। আপনারা মনে আছে তো, বাবরি মসজিদ ভাঙ্গা রেজাল্টের বেনিফিশিয়ারি কারা? বাবরি মসজিদ ভাঙ্গার বেনিফিশিয়ারি হলো বিজেপি। তার আগে বিজেপির কোন আসন ছিল না লাল কৃষ্ণ আদবানির অধীনে। যেই মুহূর্তে বাবরি মসজিদ ভাঙলো, সাথে সাথে বিজেপি ক্ষমতায় চলে আসলো। এই মুহূর্তে আওয়ামী লীগকে ফেরত আনার একটা রাস্তা, হাসিনা ওয়াদা করবে যে আমি পলাশবাড়িতে রাম মূর্তি তৈরি করার টাকা দিয়ে দিলাম 40 কোটি টাকা, যেখানে হিন্দু জনগোষ্ঠী লেস দেন 2.3%, সেখানে 40 কোটি টাকা দিয়ে রাম মূর্তি বানায়, যেখানে হিন্দুরা পায়খানা করে এখনো রেল লাইনের উপরে। আমারে বলেন আপনি বলছেন এই রাম মন্দিরের মন্দির না, কিন্তু রাম মন্দির না, রাম মূর্তি। তুই যদি রাম মূর্তি বানাস, তুই মন্দিরের মধ্যে যায় মূর্তি বানা। তুই এত বড় 60 ফিট 80 ফিট মূর্তি করে বানানোর টাকাটা কে দিচ্ছে? এবং এই দিনেশ ত্রিবেদী ওই মূর্তির টার্গেট করে রাস্তায় আসা শুরু করছে, আর কোনো কারণ নাই। ভাই যত চিল্লাচিল্লি করুক কোনো লাভ নাই, বাংলাদেশের জনগণ চিনে ফেলতে ভারতকে। আপনি সীমান্ত দেখতেছেন না, কিছুই করতে পারতেছে না। এই একই বিডিআর পরিবর্তন হয়ে গেছে, করতে পারবে না। ওই মন্দিরে এখন বন্ধ আছে, ওখানে আশেপাশে গেলেই আমরা, মানে এটা আইনে আওতায় আসবে। এটা ইচ্ছাকৃত ভাবে একটা সংঘর্ষ লাগানোর জন্য কাজটা করতেছে। আমরা সেই ট্র্যাপে পাড়া দিব না, এবং ত্রিবেণী যে আচরণ করছে আমরা তার প্রতিবাদ করব। একটা অভ্যাস আমরা দেখতে পেয়েছি সংসদে বা যে কোনো জায়গায়, রাষ্ট্রীয় পর্যায়ে যে কোনো মন্ত্রণালয় নিয়ে কথা বলতে গেলে কোন প্রোটোকল চিন্তা না করে সালাউদ্দিন দাঁড়ায় কথা বলা শুরু করে। মানে আপনি পরিবার পরিকল্পনা বলেন, কৃষি মন্ত্রণালয় বলেন, যা বলেন সেখানেই দাঁড়ায় কথা বলা শুরু করে, কিন্তু সালাউদ্দিন এ ব্যাপারে কোনো মন্তব্য করে না। এবং বাই প্রোটোকল পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, আইএসপিআর তারাও কোনো কথা বলে নাই। ডাক্তার মাসুদ, এই ব্যর্থতাটা কি ইচ্ছাকৃত? আর সালাউদ্দিনের নীরবতাটা কি? আমি তো ভারতের, আমি এটা নিয়ে প্রতিবাদ কেন করব? এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? এটা তো বহুদিন ধরেই সবাই সালাউদ্দিনের সম্পর্কে বলছে। সালাউদ্দিন নিজেও জানে, সে হাসতে হাসতে একদিন বলছে বিভিন্ন জায়গাতে যে আমাকে বলা হয় আমি নাকি রয়্যাল এজেন্ট। হ্যাঁ, ইউ আর রয়্যাল এজেন্ট। সালাউদ্দিন, আমির খসরু সেদিন বললো না যে সব যদি আপনি বলে ফেলেন তাহলে আমার আর কি থাকলো, ফাইন্যান্স মিনিস্ট্রি ফাইন্যান্স এন্ড প্ল্যানিং এ আমি কথা বলবো, এটা আপনি বলতেছেন। তো ইভেন এ মিনিস্টার কুড নট টলারেট, আলটিমেটলি একটা পর্যায়ে বলে বসতে বাধ্য হয়েছে যে সব ব্যাপারে সে কথা বলে। এটা কিসের? তার প্র্যাকটিস করতেছে, রিহার্সাল দিচ্ছে নাকি, গড নোজ। ইট কুড বি ইন্টারনাল মেন্টাল রিহার্সাল হতে পারে যে আমি কোনোদিন যদি প্রধানমন্ত্রী কোথাও যায় বা কেউ যে একটা ইয়ে আছে না, পাস করাইছে তারা, প্রধানমন্ত্রী কোথাও অ্যাবসেন্ট থাকলে হি উইল অ্যাজিউম দি পোস্ট অফ দি প্রাইম মিনিস্টার। তো ওইটার রিহার্সাল। এগুলা
ভারতের লোকজন and মানুষ জেনে গেছে and he has been trained properly. আমি আগে একদিন বলছি না, ভারতের একটা কোর্স আছে, 5-6 বছরের কোর্স আছে। 4 বছরে যদি কোর্স করেন তাহলে আপনি বলবেন যে ভারত সবচেয়ে ভালো দেশ, কোনো সমস্যা নাই। 6 বছরের কোর্স করলে আপনি ভাববেন যে আমার দেশের থেকেও ভারতের স্বার্থ বেশি ইম্পর্টেন্ট। তো 6 বছরের কোর্স হাসিনা রেহানা করছিল একবার, ভাগে 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 সাবস্ক্রাইব করছে কিছুদিন, এখন করছে সালাউদ্দিন এক্সাক্ট 6 বছর, যেটা দরকার একদম কারিকুলাম পূর্ণ করে আসছে আর কি। 4 বছরের রেসিডেন্সি, 2 বছরের ফেলোশিপ, একদম সবকিছু করে হি ইজ এ পিওর ইন্ডিয়ান। একজন বিদেশি একজন গেস্ট বাংলাদেশে এসে ঢুকবে, ওকে, হি ওয়াজ বিং নোমিনেটেড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট টু বিকাম দ্য হাই কমিশনার অফ বাংলাদেশ। সে কিন্তু এখনো হাই কমিশনার না। তাকে আনার জন্য বেনাপোল সীমান্তে আমাদের রাষ্ট্রীয় প্রোটোকল কেন যাবে? আমি খবর নিয়ে জেনেছি সানাউবায়েদ, সালাউদ্দিন এবং হুমায়ুন কবির এই 3 খানকি একত্র হয়ে আরিফ মাহমুদ নামে প্রোটোকল অফিসারকে বেনাপোলে পাঠাইছে। ভাই এটা পাঠাবে কেন? পৃথিবীর কোন ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের মধ্যে এ ধরনের আচরণ, এ ধরনের ওয়েলকাম জানানোর তো কোনো প্রোটোকল বিশ্বের কোথাও নাই। একজন ব্যক্তি এখন পর্যন্ত তার পরিচয়পত্র জমা দেয় নাই, সে আসতেছে, তাকে আনার জন্য আমাদের প্রোটোকল কেন যাবে বর্ডারে? আপনার কি কোনো ধারণা আছে হাসিন ভাই? ভাই এটা শিষ্টাচার লঙ্ঘন। এই যে নতজাননীতি, এরা হলো এই কুলাঙ্গার, এরাই আসল কুলাঙ্গার। সে তো মানে আমাদের প্রেসিডেন্টের কাছে ওনার পরিচয়পত্র পেশ করবেন, এটা গ্রহণ হইতেও পারে, নাও হইতে পারে। এর আগে তো সিভিলিয়ান বিদেশি লোক কেন গেল আমি জানি না। আমাদের সোচ্চার হইতে হবে। আমাদের এইসব কারণের জন্য ভারত আমাদের চেপে বসে, এদের জন্য সমস্যা। সাধারণ জনগণ ঠিক আছে, এই জনগণগুলি আমাদের বেতন ট্যাক্সের পাশে বেতন নেয়, এই হারামখোরগুলি এই কাজগুলি করে। যেই হোক, ওনার কি টাকা পড়ছে, উনি বেনাপোলে গেছেন সৈন্য সামন্ত নিয়ে ওনারা দাঁড়াইতে, এটা জানার কথা না তো। আমি দুঃখজনক ঘটনা। আর একটা ইস্যু আমি বলছিলাম, মাসুদ ভাই বলতেছিল 36 ডিভিশন। ভাই আমাদের দেশে যা আছে তার আগে তার নিজের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে না। চীন ফ্রন্ট, পাকিস্তান ফ্রন্ট, আর তার দেশের যে 7 সিস্টার গ্যাঞ্জাম, এই মণিপুর দেখেন, অরুণাচল, নাগাল্যান্ড, সবখানে ভেজাল। একটা সৈন্য উদ্যোগ করে স্কোপ নাই। কোথায় আমার লাগে যুদ্ধ করবে? রাস্তা নবুদ হবে। এই তারকাটা বেড়া নিয়ে ফাইট করে, এই তারকাটা বেড়া থাকবে না, সীমান্ত পরিবর্তন করবো। এখন আমাদের সময় বলার হয় নাই, কারণ জনসংখ্যা অনুপাতে আমরা ওই পরিমাণ জমি পাই নাই। আমরা বৃহত্তর বাংলায় বিশ্বাসী। এই ধরনের কথা বলা ছাড়া আর কোনো সুযোগ নাই, বলতে হবে। কারণ হাসিন ভাই আপনি বলবেন বৃহত্তর বাংলা আমার দরকার, আমি আমাদের জনসংখ্যা অনুযায়ী জমি পাই নাই, কিন্তু সংসদে দাঁড়াইয়া যদি বলে যে সীমান্তে বিএসএফরা বাংলাদেশিদের মাইরা কোনো অন্যায় করে নাই, তারে যদি সালাউদ্দিন ভাই ডাকেন, ভাই আমার তো গোসা লাগে, আমার তো রক্ত মাথায় উঠে যায়। না তা ঠিক, আমার পরিচিত, ওনাকে সম্মান করি। এই যদিও এই অতি জ্ঞানী মানুষ তো ভাই, আদারওয়াইজ সব পলিটিশিয়ানদের কোন জ্ঞান ভাই? হাসিন ভাই কোন জ্ঞানের কথা বলছেন? পৃথিবীতে ইবলিসের জ্ঞান হয়েছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান। আমরা কি ইবলিস ভাইয়া ডাকবো? আমরা কি ইবলিস ভাইয়া ডাকবো? অবশ্যই না, অবশ্যই না ভাই। অতি চালাক হতে সমস্যা। দেখেন উনি সব বিষয় মন্ত্রণালয়ের পক্ষে বক্তব্য দেন, ওনার কি কাজ নাই? ওনার মূল কাজ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে নানা রকম কত মসজিদের গুলি করে আহত করা হয়েছে 2 জনকে। আজকেও সকাল উনি পারতেছেন না। এখন দেখা যাক ভাই, আমরা আসলে হতাশ, বাট আমি হতাশ মানে আমাদের দলের উপরে হতাশ, নেতাদের উপরে হতাশ। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু তার জায়গায় আছে, সীমান্ত ছাড়ে নাই। এটা বললে ভুল হবে। সীমান্ত তার কাটা আমাদের জন্য আসলে কিছুই না। এই তার কাটা কিছুই না। আমাদের জনগণ কত সাহসী, ভারত টের পাবে। আপনি দেখেন আমাদের বিডিআর এর সাথে কত লোক বিএসএফ আছে। এটাই হলো গিয়ে পরিচয়, দেশপ্রেম, ভালোবাসা। আমাদের জনগণ বিডিআর এর সাথে আছে দিন রাত 24 ঘন্টা, কিন্তু ওদের বিএসএফ নাই।
বিএসএফ তো বহিরাগত, বাঙালি না, উত্তর প্রদেশ বা দক্ষিণ প্রদেশ থেকে আইছে, সেখানকার লোক। তার কি এপার বাংলা ওপার বাংলা লোক আমরা, আমাদের কোনো বিভেদ নাই। বিভেদ হলো গিয়া দিল্লির সাথে। আরে ত্রিবেণীর মতো এই বাটপার, সে হলো পলিটিশিয়ান, রাজনীতি করতে আইছে। এটা অস্বাভাবিক Okay. কিছু না যে ডিম থেরাপি পাবে, হয়তো ডিম ফিরে মারবে, বাঙালি একদম ছাড়বে না। বাঙালি এখন কঠিন, আগের বাঙালি বাদ, নতুন বাঙালি। ব্রিটিশ লর্ডদের বিরুদ্ধে আমাদের লোকরা যুদ্ধ করতে, দুই বাংলার লোকেরা